আজকে ৩৪শে জুলাই ২০২৪। আজকেও রাজপথে ছাত্ররা নেমেছে, অভিভাবকরা নেমেছে, সাধারণ মানুষ নেমেছে, বিভিন্ন পেশাজীবীর মানুষ নেমেছে, শ্রমজীবী, রিকশাওয়ালা, যারা ছোটোখাটো কাজ করে তারাও নেমেছে। সবার একটাই দাবি, এই অন্যায়ের প্রতিবাদ। সো আমরা আমাদের পরিবার সবসময় আশা করছি, গল্প করেন যে আপনারা আপনাদের সাধ্যমতো এই আন্দোলনে অংশ নেবেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করছি, আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করেন, সেই প্রত্যাশা রইল। চলুন শুরু করি হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মর্নিং স্টার এর ৩য় পর্ব। আজ পুরো এক চাঁদ জুড়ে উৎসব চলল থিবিতে। উৎসবের সব প্রধান অনুষ্ঠানে মিশরের নতুন অভিষিক্ত রানী হিসেবে অংশ নিল গৌরবের রায়ের মতো সৌন্দর্যে দেবী হাতর, আমিনের ভোরের তারা, নেতের তোয়া। ভোজের পর ভোজ চলল। প্রতিটি ভোজসভাতেই রানীর সাথে বিশেষ অতিথি হিসেবে অংশ নিল এক একজন পানি প্রার্থী। প্রতিটা ভোজের পরেই পিতা ফারাও ও তারপর পারিষদবর্গ তার কাছে এসে জিজ্ঞেস করেছেন পাত্র পছন্দ হয়েছে কিনা। বুদ্ধিমতী তোয়া কোনো ক্ষেত্রে সম্মতি দেয়নি, সরাসরি নাকচও করেনি, শুধু বলেছে তার মায়ের স্বপ্ন বিবরণী এনে পড়া হোক, এবং পড়ার পর মন্তব্য করেছেন আমেন তো তার জন্য রাজকীয় প্রেমিকের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এইসব গোত্রপতি বা সেনাপতিদের কারো দেহেই রাজরক্ত নেই, সুতরাং এদের কারো কথা আমেন বলেনি। আর দেবতা তার জন্য যা নিষিদ্ধ করেছেন তার দিকে সে চোখ মেলে তাকানোরও সাহস দেখাতে পারে না। যারা নিজেদেরকে রাজা বলে দাবি করলেও রাজকাজে ব্যস্ত থাকায় নিজের আসতে না পেরে দূতের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, তাদের সম্পর্কে তোয়া বলল যাদের কখনো দেখিনি তাদের সম্পর্কে সে কথা বলবে না। তারা সশরীরে মিশরের রাজ দরবারে এলে বিবেচনা করবে। শেষ পর্যন্ত বাকি রইল একজন মাত্র প্রাণী প্রার্থী। ফারাও এবং তার পারিষদরা চাইছিলেন তোয়া তাকেই স্বামী হিসেবে গ্রহণ করুক। তার নাম আমাথেল, কেশ এ যুবরাজ। তার বৃদ্ধ পিতা মিশরের অনেক দক্ষিণে নাপাতানগরীতে বসে রাজ্য শাসন করেন। নীল নদ বিভক্ত হয়ে দুদিক থেকে বেষ্টনী করে আছে বলে কেশ রাজ্যটিকে অনেকে দ্বীপ বলে থাকেন। বলা হয় মিশরের পরে এই কেশেই বিশ্বের সবচেয়ে সম্পদশালী রাজ্য। সেখানে সোনা এত সহজলভ্য যে বলা হয় সেখানে তামা বা লোহার চাইতেও সোনার দাম কম। সেখানকার খনিতে আরও পাওয়া যায় মূল্যবান সব রত্ন, মাটিতে ফলে প্রচুর শস্য। দূর অতীতে নাবাতার এক রাজা মিশরের সিংহাসনে দখল করে নতুন এক ফারাও বংশের পতন করেছিলেন। তারা বিদেশে এবং মিশরের নুবিয়ান রীতিনীতি চালু করেছিলেন বলে মিশরীয়রা পুরোহিতদের নেতৃত্বে অভ্যুত্থান ঘটিয়ে তাদের বিতাড়িত করে। সেই সময়ই ও লিখিত কানুন করে ওই বংশের কেউ আর কখনো জোরমুকুট পড়তে পারবে না বলে ঘোষণা দেয়া হয়। তোয়ার ছেলেবেলার খেলার সাথে রামেশ সেই বংশের শেষ বৈধ উত্তরাধিকারী। তাদের বিতাড়িত করতে পারলেও মিশর এখনও দুঃখ করে অমিত সম্পদশালী নাপাতের জন্য। সেই ফারাওয়ের পতনের সুযোগে কেশ প্রদেশ স্বাধীনতা ঘোষণা করে নতুন এক রাজবংশের প্রতিষ্ঠা করে। যুবরাজ আমাথেল সেই বংশের উত্তরাধিকারী। ফারাও এবং তার পারিষদবর্গ আশা করছেন আমাথেলের সঙ্গে রানী নেতের তোয়ার বিয়ে হলে হারানো কেশ রাজ্য মিশরের কাছে ফিরে আসবে। ফারাওয়ের কোনো ছেলে সন্তান নেই যার সঙ্গে দেশের রীতিনীতি অনুযায়ী তোয়ার বিয়ে হতে পারে। তাই তোয়ার জন্মের পর থেকে মিশরের বড় জমিদারবর্গ এবং রাজ পরিষদগণ এবং ফারাও পর্যন্ত এই পরিকল্পনা নিয়ে এগুচ্ছিলেন। এজন্য গোপনে কেশ রাজার সঙ্গে একটা চুক্তিও করা হয়। সেই চুক্তিতে স্থায়ীভাবে থিবিতে থাকার শর্তে রানীর সাথে আমাথেলের বিয়ের নিশ্চয়তা দেয়া হয়। সেই চুক্তি অনুযায়ী যুবরাজ আমাথেল রানীর অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থেকেছে। বাকি পানি প্রার্থীরা জনগণকে একটু মজা দেওয়ার জন্য সাজানো খেলার অংশ। ফারাও নেতের তোয়াকে আমাথেলের হাতে তুলে দিতে চাইবেন, এটা নিয়তির নির্ধারিত। তোয়া জানত এটা,
আর সেজন্যই সে উদ্বিগ্ন হয়েছিল বেশি। এই লোকটি সম্পর্কে ভয় আর রামেশের জন্য ভালোবাসার ব্যাপার না থাকলে সে আমেনকে ডাকার দুঃসাহস দেখিয়ে ধর্মদ্রোহিতা করত না। ফারাও এখনও আমেথেলের ব্যাপারে তার সাথে কোনো কথা বলেনি। আমেথেলকে সে দেখেও নি। তুয়া শুনেছে ওর অভিষেক অনুষ্ঠানে আমেথেল উপস্থিত ছিল ছদ্মবেশে। এই অহংকারী রাজপুত্র মনে মনে ঠিক করেছিল যত বড় রানী হোক তাকে নিজ চোখে না দেখে বধূ হিসেবে গ্রহণ করবে না। কিন্তু অভিষেকের দিন তুয়াকে দেখার পর অহংকারের কথা আর তার মনে রইল না। উপরে উপরে কনে দেখে সন্তুষ্ট বলে জানালেও ভেতরে ভেতরে তক্ষুনি তুয়াকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য সে পাগল হয়ে উঠল। যে রাতে আমেথেলের সঙ্গে তার কনে দেখা হওয়ার কথা, সে রাতের ভোজসভার আকার এবং আয়োজন আগেরগুলোর চেয়ে অনেক বেশি জাঁকজমকপূর্ণ। বিশাল একটা ছাদহীন মিলনায়তনের অসংখ্য টেবিল পাতা, দুই পাতে সারি সারি আটকে রাখা শত শত মশালের আলোয় উজ্জ্বল হয়ে আছে জায়গাটা। সেখানে পৌঁছে কিছুই জানে না এমন ভাব করে তুয়া ফারাওকে জিজ্ঞেস করল, কে এই ভোজসভার অতিথি? আয়োজন দেখে তো মনে হচ্ছে দেবতা। মা, এই আয়োজন কেশ এর যুবরাজের জন্য। একটু সন্তুষ্ট মনে হল ফারাওয়ের কণ্ঠস্বর। ও নিজের দেশে ঈশ্বর প্রেরিত হিসেবে পূজা করা হয় ওকে, যেমন এখানে করা হয় আমাদের। রাজা হওয়ার পর ও হবে বিশ্বের সবচেয়ে বড় রাজাদের একজন। কেশ? কণ্ঠস্বরে বিস্ময় ফুটিয়ে তুলে বলল তুয়া, ওই ভূখণ্ডের উপর আমরা এখনো সার্বভৌমত্ব দাবি করিনি। এক সময় ওটা আমাদেরই ছিল মা, ফারাও বললেন। ঘুরিয়ে বললে, কেশ এর রাজাই মিশরের রাজা ছিলেন। সেই রাজবংশের পতন ঘটিয়েই আমার প্রপিতামহকে সিংহাসনে বসার আমন্ত্রণ জানানো হয়। ওদের মাত্র 3 জন এখন বেঁচে আছে। আমেনের রক্ষীদল প্রধান মার্মিস, আমেনের পূজারিণী ভবিষ্যৎ দক্তা আশতি, আর তরুণ রাজপুরুষ রামেশ, ছোটবেলায় যে তোমার খেলার সাথী ছিল। এবং তোমার হয়তো মনে আছে, তোমাকে পবিত্র কুমিরের মুখ থেকে বাঁচিয়েছিল। হ্যাঁ, মনে আছে। কিন্তু মার্মিস কেন তাহলে কেশের রাজা নন? নাবাতার জনগণ তাদের শাসক হিসেবে অন্য এক পরিবারকে বেছে নিয়েছিল। তাদের উত্তরাধিকারী আমাথেল। উড়ে এসে জুড়ে বসা উত্তরাধিকারী? বাবা, এর মধ্যে রক্তের অধিকারের কোনো ব্যাপার নেই। ও কথা বলো না মা, বিব্রত কণ্ঠে জবাব দিল ফারাও। ওভাবে দেখলে তো আমাদের জায়গায় মার্মিসের ফারাও হওয়ার কথা ছিল। তো আর কিছু বলল না। মিলনায়তনের শেষ প্রান্তে মঞ্চের উপর সোনার আসনে ফারাওয়ের পাশে বসতে বসতে তার ছেলের সঙ্গে জিজ্ঞেস করল, কেশের যুবরাজও কি আমার পানি প্রার্থী? তাছাড়া আর কোন কারণে তার জন্য এই রাজকীয় আয়োজন? তুমি জানতে না? ও তোমার স্বামী হবে, এটা নিয়তি নির্ধারিত। চুপ, ও আসছে। উদ্দাম যন্ত্রসঙ্গীতের শব্দ উঠল বিশাল মিলনায়তনের অন্য পাশে। দারুণ পোশাকে সজ্জিত একদল বাদককে এগিয়ে আসতে দেখা গেল। তাদের কয়েকজন ফু দিচ্ছে হাতির দাঁতের তৈরি শিঙ্গায়, কয়েকজন বাজাচ্ছে পিতলের তৈরি মন্দিরার মতো এক ধরনের বাদ্যযন্ত্র, আর অন্যরা পেটাচ্ছে গিলটি করা ঢাক। মিলনায়তনের একটু ভেতরে এসে বাদক দল দাঁড়িয়ে গেল। তারপর ভেতরে এলো বিশাল দেহী 20 জন নুবিয়ান দেহরক্ষী, পরনে টিউনিক, মাথায় চিতার চামড়ার টুপি, হাতে চওড়া ফলার বর্ষা আর জলহস্তির চামড়ার তৈরি অদ্ভুত কারুকাজ করা ঢাল। এরপর ঢুকল স্বয়ং কেশের যুবরাজ, তার দুপাশে 2 চামর বাহক। যুবরাজ আমাথেল বেটে, খাটো চওড়া কাদওয়ালা যুবক, দেহের গড়ন মোটার ধার ঘেঁষে, মুখটা ভারী, চোখ দুটো বিরাট এবং সর্বক্ষণ এদিক ওদিক ঘুরছে। মুখটা ভারী, চোখ দুটো বিরাট এবং সর্বক্ষণ এদিক ওদিক ঘুরছে। উৎসবের রঙে চঙ্গে পোশাক পরে আছে সে, গলায় ভারী সোনার হার, বেশ কয়েকটা ঝকমকে রত্ন ঝুলছে তাতে। মাথায় কালো চুলের উপর শোভা পাচ্ছে অস্ট্রিচ পাখির পালক।
তার লম্বা আলখাল্লার পেছনটা ধরে আছে ভয়ঙ্কর দর্শন 2 বামন। তখনও অনেকটা দূরে যুবরাজ, তবু দ্রুত একেবারে পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে তার সম্পর্কে তো আর মনে তৈরি হলো ঘৃণা। এমন ঘৃণা আর কখনো কাউকে করেনি সে। একটু পরেই আমাথেলের পেছনে দ্বিতীয় রক্ষী দল এসে দাঁড়াল। মিশরীয় সৈনিক হিসেবে গড়া এই রক্ষী দলের নেতৃত্বে আছে সাদাসিধা ব্রোঞ্জের বর্ম পরা রামেশ। রানী নেতৃত্ব আর ছেলেবেলার খেলার সাথী তার দুধ ভাই। তার হৃদয় যাকে ভালোবাসে সেই রামেশ। হাতে তার কুমির আকৃতির সোনালি বাটওয়ালা তরবারি, ফারাও যেটি তাকে উপহার দিয়েছিলেন। দীর্ঘাঙ্গ সুদর্শন রামেশের অভিজাত অবয়বের পাশে আমিথেলের বেটে মোটা কর্কশ চেহারার তুলনা করে লজ্জায় লাল হয়ে উঠল তুয়া। ফারাও এটা খেয়াল করে অন্য সবার মতোই ভাবলেন, হবুবরকে প্রথমবারের মতো দেখে লাল হয়েছে তুয়া। তুয়া ভেবে পেল না যুবরাজ আমাথেলের রক্ষী হিসাবে রামেশকে কেন বেছে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে জবাবটা উকি দিয়ে গেল মনে। নিঃসন্দেহে এটা করা হয়েছে আমেথেলের অহংকার তৃপ্ত করার জন্য, এবং এটা ফারাও করেনি। মোটা উৎকোচের বিনিময়ে করেছে কোনো পারিষদ অথবা অন্তর্মহলের কর্মকর্তা। রামেশের বংশ আমাথেলের চেয়ে প্রাচীন এবং রক্তের অধিকারে তারই কেশ-এর এবং মিশরের রাজা থাকার কথা। অপমান করার জন্যই তাকে আমেথেলের দেহরক্ষীর দায়িত্ব দেয়া হয়েছে। তাছাড়া রানী রামেসের সাথে একসাথে বড় হয়েছে, এক মায়ের দুধ খেয়েছে, তার উপর রামেশ সুদর্শন। এসব কারণে রানী যে রামেশকে পছন্দ করে তা অনেকেই জানা। তার মনে এই পছন্দের ভাবটা অপমান করাও এর উদ্দেশ্য হতে পারে। মুহূর্তের মধ্যে এসব বুঝে নিল তুয়া এবং পিতা আমিনের নামে শপথ করল, যারা এই চরম অপমানজনক কাজ করেছে, আজ হোক কাল হোক তাদেরকে এর মূল্য দিতেই হবে। যুবরাজ আমাথেল মঞ্চে উঠে ফারাও এবং রানীকে মাথা নুইয়ে সম্মান জানাল। তুয়া আর ফারাও উঠে দাঁড়িয়ে সম্মানসূচক মাথা নুয়ালেন। যুবরাজকে মিশরে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত ভাষণ দিলেন ফারাও। ভাষণে তিনি যুবরাজের সব খেতাব পদবি উল্লেখ করে সুন্দর সুন্দর কথা মালা গেঁথে 2 রাজ্যের ঐতিহ্যগত বন্ধনের কথা স্মরণ করে আগামী দিনগুলোতে সেই বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করলেন। ফারাও তার ভাষণ শেষ করে তুয়ার দিকে তাকালেন। রানী হিসেবে তার ভাষণ দেওয়ার কথা। ভাষণে সে কি বলবে তা তাকে লিখেও দেওয়া হয়েছে। পাকানো পেপিরাসটা পড়ে আছে তার পাশে, কিন্তু সেদিকে ফিরেও তাকালো না তুয়া, বরং ঘাড় ঘুরিয়ে তার এক পরিচারিকাকে বলল একটা পাখা নিয়ে আসতে। সময় বয়ে যাচ্ছে, পাখা এলো, কিন্তু তুয়া ভাষণ দিতে দাঁড়ালো না। পুরো মিলনায়তনে অস্বস্তি। অগত্যা আমাথেল তার ফিরতি ভাষণ দেওয়ার জন্য দাঁড়ালো। মুখস্থ করা ভাষণ গড় গড় করে আউড়ে গেল সে। এমনকি যে রানী ভাষণই দেয়নি, সেই ঈশ্বরপ্রেরিত রানী মুখনিসৃত সুন্দর কথাগুলো তার হৃদয়কে মরুভূমিতে বৃষ্টির পর ফুটে ওঠা ফুলের মতো কেমন কোমল করে তুলেছে, তাও সে বলে গেল অবলীলায়। হাসি চাপার জন্য হাতের পাখাটা মুখের কাছে তুলে রেখেছে তুয়া। তার উপর দিয়ে সে দেখল রামেশের মুখে এক ঝলক হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। তবে উপস্থিত বিশিষ্ট অভ্যাগতদের অনেকেই হাসি চাপতে পারলেন না। অনেকে শব্দ করে হেসে ফেললেন, অনেকে হাসি লুকানোর জন্য মাথা নিচ করে মুখ ঢাকলেন। কি হয়েছে কিছু বুঝতে না পারলেও এইসব হাসাহাসিতে ভয়ানক রেগে গেল আমাথেল। ফারাও ও রানীর জন্য আনা উপহার সামগ্রী নিয়ে আসার জন্য হুঙ্কার ছাড়ল সে। কারুকাজ করা সোনার পানপাত্র, সোনায় তৈরি হাতি এবং অন্যান্য জীবজন্তুর মূর্তি, নানা সুগন্ধি দ্রব্য, ভর্তি সোনার পাত্র নিয়ে এলো দাসরা। আমাথেন সেগুলো কেশ-এর রাজা এবং তার পক্ষ থেকে ফারাওকে নিবেদন করতে গিয়ে বলল, তার দেশে এসব অতি সাধারণ জিনিস। ওজন যদি বেশি না হতো তাহলে সেসব আরও নিয়ে আসত সে। ফারাও উপহারের জন্য যুবরাজকে ধন্যবাদ জানিয়ে বিনীত কণ্ঠে বললেন, মিশরও যে দরিদ্র তা নয় যুবরাজ, শীঘ্রই বুঝতে পারবে। এরপর যুবরাজ তার নিজের পক্ষ থেকে আনা কিছু উপহার দিল রানীকে। সেসবের মধ্যে আছে নীলা পান্নার মতো অমূল্য রত্নখচিত বক্ষাবরণী ও গলার হার। তুয়া যে দেশের সবচেয়ে সুকণ্ঠী গায়িকা
এবং বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজাতে পটু একথা জানা ছিল না আমাথেলের। তাই সে উপহার হিসেবে এনেছে হাতির দাঁতের উপর সোনার কারুকাজ করা অসাধারণ একটা বীণা। তারগুলো সোনার। তোয়াকে যে কোনো একটা হার পরে দেখতে বললেন ফারাও। পাথরগুলোর উপরে পোশাকের সাদা রং আর হাতের নীল পদ্মের সঙ্গে মানাবে না, এই অজুহাত দেখিয়ে পড়ল না তোয়া। তবে সে ধন্যবাদ জানালো আমাথেলকে, ভদ্রতাপূর্ণ শীতল ধন্যবাদ। তারপর উপহারগুলোর দিকে না তাকিয়েই সেগুলো দূরে নিয়ে রাখতে বলল। তার প্রধান পরিচারিকা আসতে তার পেছনেই দাঁড়ানো। তুয়া তাকে বলল, ওইসব জিনিসের উপর যে সুগন্ধি ঢালা হয়েছে তার গন্ধে তার বমি পাচ্ছে। অবশ্য এক মুহূর্ত ভেবে হাতির দাঁতের বীণাটা কেবল কাছে রাখতে বলল। এমনই এক তাল কাটা অবস্থায় শুরু হলো ভোজ। প্রচুর পরিমাণে সাইপ্রাসের মিষ্টি মদ খেল আমাথেল। দেহরক্ষী হিসেবে তার পেছনেই দাঁড়িয়ে রামেশ। বারবার তাকে পানপাত্র ভরে দিতে বলছে আমাথেল। রামেশ সবচেয়ে কাছে আছে বলেই নাকি তাকে খানসামার পর্যায়ে নামিয়ে আনার জন্য ইচ্ছে করে আমাথেল তাকে দিয়ে পানপাত্র ভরাচ্ছে তা বলতে পারবে না তোয়া। তবে উপায়ন্তর না দেখে নির্দেশ পালন করে চলেছে রামেশ। খাওয়া দাওয়া শেষে পরিচারিকারা এটো বাসন পেয়ালা আর উচ্ছিষ্ট সব নিয়ে যাবার পর অতিথিদের মনোরঞ্জনের জন্য এলো ভেলকিবাজি জাদুকররা। তাক লাগিয়ে দেওয়ার মতো বিভিন্ন কৌশল তারা দেখাতে লাগল। এসবের একটি হল ফুলদানির ভেতর থেকে রাজকীয় পোশাকে সজ্জিত কপালে তারা শোভিত রানী নেতে তুয়ার মতো দেখতে একটা মূর্তি বেরিয়ে আসা। স্বাভাবিকভাবেই এরপরের ভেলকি অন্য একটা ফুলদানি থেকে আমেতেলের মূর্তি বেরিয়ে আসা। কিন্তু আসতে ওইসব ভেলকিবাজির চেয়ে অনেক বেশি জাদুর কৌশল জানেন। তুয়ার পেছনে দাঁড়িয়ে তিনি তার জাদুর জাল ছড়ালেন। তারপর যা ঘটল তা বলার নয়। জাদুকর তখন সবাইকে শুনিয়ে যুবরাজকে নাম ধরে ডাকছেন। কিন্তু অভ্যাগতরা সব বিষয়ে দেখল ফুলদানির ভেতর থেকে আমাতেলের বদলে উঠে এসেছে একটা মুকুট ও পালক পরা বাদর, যার চেহারা অনেকটাই আমাথেলের মতো। কয়েক মুহূর্ত সেটা দাঁড়িয়ে রইল ফুলদানির উপর, তারপর ভোজবাজির মতো মিলিয়ে গেল হাওয়ায়। দর্শকদের অনেকেই হেসে উঠল এই দৃশ্য দেখে। বাকিরা চুপ। আর ফারাও এটা কোনো ষড়যন্ত্রের অংশ নাকি দেবতাদের কোনো অশুভ সংকেত বুঝতে না পেরে ভ্রু কোচকে তাকালেন অতিথিদের দিকে। ভাগ্যক্রমে যুবরাজ আমাথেল এসবের কিছুই খেয়াল করল না। সে তখন মদের ঘরে ব্যাকুল নয়নে তুয়ার রূপ দর্শনে মগ্ন। ফারাওয়ের ভ্রুকটি দেখেই ভেলকিবাজি জাদুকররা মিলনায়তন ছেড়ে পালিয়েছে। প্রত্যেকেরই চিন্তা প্রাণ থাকে কিনা। ভাবছে কোনো অসম ক্ষমতাশীল শক্তি ফুলদানির ভেতর ঢুকে তাদের সাজানো খেলা পণ্ড করে দিল। জাদুকররা চলে যেতেই গায়ক গায়িকা এবং নর্তকীরা তাদের জায়গা নিল। শুরু হলো নাচ গান। আমাথেল তখনও হাঁ করে তাকিয়ে আছে তুয়ার মুখের দিকে। অবশেষে বিরক্ত তুয়া হাত নেড়ে নাচ গান বন্ধ করার নির্দেশ দিয়ে বলল, সে সেই দুই নুবিয়ান কৃতদাসের গান শুনতে চায় যাদের গানের প্রশংসা অনেক শুনেছে। নিয়ে আসা হলো দুই দাসীকে। দুজনের হাতে বীণা। উপর হয়ে শুয়ে পড়ে ফারাও ও রানীকে সম্মান জানিয়ে তারা বীণার সঙ্গে শুরু করল গান। তাদের মিষ্টি কণ্ঠস্বরে ভরে গেল মিলনায়তন। নুবিয়ান ভাষার গানের কথা বেশিরভাগ অতিথি না বুঝলেও তাদের মন ভরে গেল উদাস করা সুরে। গান শেষ হওয়ার পর নেতে তোয়া বলল, তোমাদের গান আমাকে মুগ্ধ করেছে। বিনিময়ে আমি তোমাদের রাজকীয় উপহার দেব। তোমাদের আমি মুক্তি দিচ্ছি। এখন থেকে আর কৃতদাস নও তোমরা। আরও বলছি, তোমরা যদি এদেশে থেকে যেতে রাজি হও তাহলে তোমাদের রাজদরবারের সঙ্গীত শিল্পী হিসেবে নিয়োগ করা হবে। দুই দাসী ষষ্ঠাঙ্গে প্রণত হয়ে রানীকে কৃতজ্ঞতা জানাল। কিন্তু যুবরাজ আমাথেল রেগে উঠে বলল, এই অমূল্য সম্পদ বিশ্বের সেরা সঙ্গীত শিল্পীদের এভাবে হাতছাড়া করা মোটেই উচিত হল না। মানে যুবরাজ, আপনি বলতে চাইছেন এই সুকণ্ঠী নারীরা বিশ্বের সেরা গায়িকা? এই প্রথম আমাথেলের সঙ্গে কথা বলল তুয়া। আপনার এই কথায় আমার খুব ইচ্ছে হচ্ছে গান বাজনায় আমার নিজের যে সামান্য দক্ষতা আছে তা একটু পরখ করে নেই। দেখি বিশ্বের সেরা গায়িকাদের চাইতে কতটুকু খারাপ গাই আমি। হাতির দাঁতের বীণাটা তুলে নিয়ে তারে টোকা দিল তোয়া।
সামান্য টুংটাং করে সুর ও পর্দা ঠিক করে সুন্দর 2 চোখ তুলে আমাথেলের দিকে তাকালো সে। না না মা, বলে উঠলেন ফারাও, মিশরের রানী এই অভিজাত অতিথিদের মধ্যে গান করবে এটা হয় না। কেন নয় বাবা? এখানে আমরা কেশের মহামান্য রাজার উত্তরাধিকারীকে সম্মান জানানোর জন্য একত্রিত হয়েছি। ফারাও তাকে স্বাগত জানিয়েছেন, ফারাওয়ের কন্যা তার উপহার গ্রহণ করেছেন, দেশের প্রধান ব্যক্তিরা তাকে ঘিরে বসে আছেন। থামল তোয়া, তারপর আবার বলতে লাগল, তার নিজের বংশের চাইতেও প্রাচীন এক রাজবংশ, যে রাজবংশ তার পিতা যে সিংহাসনে বসে আছেন সেই সিংহাসনের প্রতিষ্ঠাতা, সেই বংশের সন্তান তার খাদেমার হিসেবে কাজ করছে। মদের পাত্র হাতে দাঁড়িয়ে থাকা রামেশের দিকে ইঙ্গিত করলেন তোয়া। তাহলে কেন মিশরের রানী নিজে গান গেয়ে এই রাজকীয় অতিথিদের মনোরঞ্জন করবে না? মৃত্যুর মতো নিস্তব্ধতা মিলনায়তনে। কারোরই বুঝতে অসুবিধা হয়নি নেতের তোয়া আমিনের ভুরের তারা কি বোঝাতে চেয়েছে। ধীরে ধীরে আসন ছেড়ে উঠে দাঁড়ালো সে। হাতির দাঁতের বীণাটা বাজাতে শুরু করল, বুকে চেপে ধরে। মুখটা ঝুঁকে পড়ল বীণার উপর। তার স্পর্শে এমন জাদু, মুহূর্তে সবকিছু চাপা পড়ে গেল, রইল শুধু বীণার মধুর শব্দ। এমনকি ফারাও তার আসন ছেড়ে হেলান দিয়ে বসলেন ভালো করে শোনার জন্য। প্রথমে মৃদু টোকা, ধীরে ধীরে উঁচু করে গ্রামে উঠল বীণার আওয়াজ। অবশেষে যোগ হল তুয়ার স্বর্গীয় কণ্ঠ। এমন মধুর সে সঙ্গীত, মনে হলো আকাশে তাকিয়ে থাকা তারাদের বুক এফুর উফুর হয়ে যাবে তার তারে। গানের বিষয়বস্তু প্রাচীন এক বিষাদময় প্রেম কাহিনী। হাতুরের এক উচ্চ মর্যাদার পূজারিনীর প্রেমে পড়েছিল এক সাধারণ নকল নবিশ। মর্যাদার পার্থক্যের কারণে তাদের বিয়ে সম্ভব ছিল না। গানে বলা হয়েছে, প্রেম কাতর নকল নবিশ কি করে গভীর রাতে প্রেমিকার খুঁজে লুকিয়ে মন্দিরের নিভৃত কক্ষে ঢুকে পড়েছিল এবং এই ধর্মদ্রোহিতার জন্য ক্রুদ্ধ দেবী তাকে হত্যা করেছিলেন। একই সময় সুন্দরী পূজারিনী তার প্রেমিককে ভুলে থাকার শক্তি প্রার্থনা করতে মন্দিরের নিভৃত কক্ষে আসে এবং হোঁচট খেয়ে পড়ে যায় প্রেমিকের মৃতদেহের উপর। প্রেমিককে মৃত দেখেই সেখানেই মারা যায় পূজারিনী। গানে বলা হয়েছে, কি করে এই বিষাদময় দৃশ্য দেখে প্রেমের দেবী হাতুরের মন গলে যায় এবং তিনি তাদের নাকে প্রাণবায়ু ফিরিয়ে দেন। তবে অন্য লোকে চলে যাওয়া প্রাণকে আর পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব ছিল না বলে হাতুরের তাদের পাতালপুরীতে থাকার ব্যবস্থা করে দেন এবং সেখানেই তাদের মিলন হয়। এই পুরনো কাহিনী সবার জানা, গানটাও সবারই শোনা, কিন্তু অমন অপূর্ব কণ্ঠ, সুর ও তালে কেউ কখনো গানটি শুনেনি। তুয়া যখন গাইছে, শ্রোতাদের প্রত্যেকের চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছিল গানে বলা দৃশ্য ও ঘটনাগুলো। গান শুনতে শুনতে সবার মনে পড়ে গেছে এই রানী বিশ্বের প্রভু আমেনের কন্যা। সাধারণ রাজকীয় মানবী নয়, সে স্বর্গ থেকে নেমে আসা দেবী। গান শেষে অখণ্ড নীরবতা মিলনায়তনে। মুহমানের মতো বসে আছে অতিথিরা। বীণাটা পাশে নামিয়ে রেখে নিজের আসনে বসে পড়ল পরিশ্রান্ত তুয়া। মুখ ফ্যাকাশে, নীল চোখ দুটো জ্বলছে তারার মতো। শ্রোতাদের সবার দৃষ্টি সেই চোখের দিকে। কামনার মধ্যে মাতাল আমেথেল স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তোয়ার দিকে, কিন্তু তোয়ার চোখ দুটো তাকে দেখছে না। তাকে ছাড়িয়ে আরো পেছনে অন্য কিছু খুঁজছে রানীর চোখ। আমিনের ভোরের তারার দৃষ্টি কিসের উপর তা দেখার জন্য ঘাড় ঘুরিয়ে তাকালো আমেথেল। দেখল তরুণ সেনাধ্যক্ষ, যে সারা সন্ধ্যা তাকে মদ পরিবেশন করেছে, যে নাকি বংশগৌরবে তার চেয়েও প্রাচীন, যার পূর্বপুরুষরা একসময় দক্ষিণ দেশের উপর রাজত্ব করত। স্থির চোখে সে তাকিয়ে আছে রাজকীয় সঙ্গীত শিল্পীর দিকে। মাতাল হলেও রামেশের সেই দৃষ্টির অর্থ বুঝতে মুহূর্ত দেরি হল না। ভয়ানক ক্রোধে আসন ঠেলে উঠে দাঁড়াতে গেল সে। সোনালি রঙের লম্বাটে একটা মদের পাত্র তখনও রামেশের হাতে। হাতির দাঁতে তৈরি আসনের উঁচু পিঠের সঙ্গে লেগে থাকা কাত হয়ে গেল পাত্রটা। লাল মদ বৃষ্টির মতো ঝরে পড়ল যুবরাজের মাথায়, পোশাকে।
মদে ভিজে জবজবে হয়ে গেল তার মাথা থেকে পা পর্যন্ত। লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গর্জে উঠল আমেথেল। কুত্তার বংশধর দাস, শহরের ভাই, এভাবে তুই আমার সেবা করছিস? সাকরে হাতের পানপাত্র চালালো সে রামেশের মুখ বরাবর। পর মুহূর্তে খাপ থেকে টেনে বের করল তলোয়ার। রামেশের কোমরে রয়েছে ফারাওয়ের দেয়া সেই তরবারি। তার মা ভবিষ্যৎ দ্রষ্টা আসতি যার ফলাও রাজরক্ত দেখতে পেয়েছিল। মুখে পানপাত্রের আঘাতে চরম অপমানিত রামেশ নিচু এক হুঙ্কার ছেড়ে সেও তলোয়ার বের করল। একই সঙ্গে আত্মরক্ষার জন্য লাফ দিয়ে সরে গেল বেশ কিছুটা পেছনে ফাঁকা জায়গায়। কাপুরুষ! হুঙ্কার ছেড়ে আমেথেল লাফ দিল ওর দিকে। পরপর মুহূর্তে মিলনায়তনের স্তম্ভগুলোর প্রতিধ্বনি হতে লাগল, ব্রোঞ্জের সঙ্গে ব্রোঞ্জের ঠোকাঠোকির আওয়াজ। আকস্মিক এই ঘটনায় অতিথিরা স্তম্ভিত। ফারাওয়ের দিকে তাকিয়ে আছে সবাই নির্দেশের জন্য। ঘটনার আকস্মিকতায় ফারাও আতঙ্কিত। মুহমানের মতো নিজের আসনে এলিয়ে পড়লেন তিনি। রানীর দিকে তাকালো অতিথিরা। তুয়াও কোনো নির্দেশ দিলেন না বা ইঙ্গিত করলেন না। বুকের ভেতর ওর ঝড় বইছে। অপলক চোখে তাকিয়ে অপেক্ষায় আছে শেষ দেখার জন্য। সবকিছু ভুলে গেছে রামেশ। সে সৈনিক, রাজকীয় এক বংশের উত্তর পুরুষ। রাজপুত্র দাবিদার এক নুবিয়ান তার মুখে আঘাত করেছে। এর বাইরে আর কিছুই তার মনে নেই। তার রক্ত টকবক করে ফুটছে। তাছাড়া তুয়ার চোখে সে দেখেছে ইঙ্গিত। তার বিজয় দেখতে চায় তুয়া। মরুসিংহের মতো লাফ দিয়ে সে তলোয়ার চালালো আমেথেলের গলা বরাবর। লক্ষ্যভ্রষ্ট হল আঘাতটা। তবে আমেথেলের মস্তাকাবরণের অস্ট্রিচ পালকের বেশ খানিকটা কেটে নিয়ে চলে এলো তার তলোয়ার। আমেথেল লড়াইয়ের পটু, পাকলের শক্তি তার গায়ে। সে পাল্টা আঘাত হানল। তার তলোয়ার লম্বায় বড় রামেশের চেয়ে। রামেশের বর্মের খানিকটা ছাল ছাড়িয়ে নিয়ে গেল সে। পর মুহূর্তে রামেশের কাঁধে এসে লাগল আমেথেলের আঘাত। হাঁটু ভেঙে বসে পড়ল রামেশ। তৃতীয় আঘাত নেমে এলো রামেশের উপর। এবার তলোয়ার লাগলো তার উরুতে। ফিনকি দিয়ে রক্ত ছুটল ক্ষতস্থান থেকে। ফারাওয়ের রক্ষী দলের এক সৈনিক তার দলনেতাকে উৎসাহ দেওয়ার জন্য চিৎকার করে উঠল। চিৎকার করতে লাগলো নুবিয়ান রক্ষীরাও। এতক্ষণে যেন জেগে উঠল রামেশ। লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে তলোয়ার চালালো সে। এবার আর লক্ষ্য ভ্রষ্ট হল না। আমেথেলের ধাতব বর্মা ভেদ করে আঘাত পৌঁছালো জায়গা মতো। তলোয়ার টেনে নিয়ে আবার আঘাত করল রামেশ। এবার আরো ভয়ঙ্কর শক্তিতে। আবার রক্ত ঝরল আমেথেলের। খুনের নেশা চেপে গেছে রামেশের মাথায়। তলোয়ার চালানোর যত কৌশল জানা ছিল সব খাটিয়ে আবার আঘাত হানল সে। এবার তলোয়ার লাগলো আমেথেলের কাঁধের নিচে। নুবিয়ান রাজপুত্রের বুক এফুর উফুর করে চলে গেল মিশরের তলোয়ার। এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল কেশ এর যুবরাজ। তারপর তার মৃতদেহ ঢলে পড়ল মাটিতে। প্রচণ্ড রোষে ফেটে পড়ল বিশাল দেহী নুবিয়ান রক্ষীরা। দল বেঁধে বর্ষা উঁচিয়ে তারা এগুলো তাদের প্রভুর মৃত্যুর বদলা নিতে। পিছিয়ে নিজের সৈন্যদের কাতারে এসে দাঁড়ালো রামেশ। নুবিয়ান রক্ষীরাও তেরে এলো। শুরু হয়ে গেল ভয়ঙ্কর লড়াই। বংশ পরম্পরায় নুবিয়ানরা মিশরীয়দের আর মিশরীয়রা নুবিয়ানদের ঘৃণা করে। সুতরাং লড়াই হলো প্রাণ বাজি রেখে। তবে মিশরীয়দের সুবিধা তাদের দলপতি আছে, নুবিয়ানদের নেই। একটু পরেই দেখা গেল বিশাল দেহী কি পিছু হটছে অথবা নিতে পড়ছে। কিছুক্ষণের মধ্যে মাত্র 3 জন খাড়া রইল। অস্ত্র ফেলে দিয়ে তারা ক্ষমা ভিক্ষা করতে লাগল। তারপরে প্রথমবারের মতো রামেশ বুঝতে পারল কি ভয়ঙ্কর কাজ সে করে ফেলেছে। রক্ত মাখা তলোয়ার হাতে মাথা নিচু করে ফারাওয়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল সে। আমার এবং মিশরের সম্মানহানির প্রতিশোধ আমি নিয়েছি, এবার আমাকে হত্যা করুন মহানুভব। ফারাও কোনো জবাব দিল না। এখনো চোখ বুজে আসনে হেলান দিয়ে বসে আছেন তিনি। তুয়ার দিকে ফিরল রামেশ। ফারাও ঘুমিয়ে পড়েছেন বলল সে, কিন্তু আপনার হাতেও রাজদণ্ড আছে, আমাকে হত্যা করুন মহামহিম রানী। এতক্ষণ পাথরের মূর্তির মতো দেখে গেছে তুয়া। রামেশের কথায় প্রাণ ফিরে পেল এবং প্রথমে মনে হলো তার বিপদ কেটে গেছে।
ওই কর্কশ কুটিল হৃদয় নুবিয়ানটাকে আর তার বিয়ে করতে হবে না। রামেশ তাকে হত্যা করেছে, এর জন্য রামেশকে মনে মনে ধন্যবাদ জানাল সে। তবে রাষ্ট্রনায়ক হিসেবে সে ভালো করেই জানে রামেশ যুবরাজ আমিথেলের তোলা থেকে বেঁচে গেলেও বিপদ তার মাত্র শুরু হয়েছে। এই বিপদ থেকে রেহাই পাওয়া অসম্ভব। আমিথেল শক্তিশালী এক রাজ্যের ভবিষ্যৎ রাজা। সেই রাজ্য এতটাই শক্তিশালী যে গত 1 শতাব্দীতে মিশর তাদের সাথে কোনো ধরনের বিবাদে জড়িয়ে পড়ার সাহস পায়নি। তার উপর লোকটা মারা গেছে ফারাওয়ের উপস্থিতিতে, ফারাওয়ের দেয়া ভোজসভায়, ফারাওই রক্ষী দলের কর্মকর্তার হাতে। এর অর্থ যুদ্ধ। আর রামেশ ভালো করেই জানে যে হত্যা করেছে তার শাস্তি মৃত্যু। সামনে নতুজান্য হয়ে থাকা রামেশের দিকে তাকালো তুয়া। বুকের ভেতরটা হুহু করে উঠল। দ্রুত চিন্তা চলল মাথায়। যত জ্ঞান ও সঞ্চয় করেছে এ জীবনে সব হাতড়ে চেষ্টা করছে রামেশকে বাঁচানোর উপায় বের করতে। একটু ভাবতেই বুদ্ধি খেলে গেল মাথায়। সঙ্গে সঙ্গে মাথা সোজা করে তৎপর হয়ে উঠল সে। সবগুলো দরজা বন্ধ করে প্রতিটা দরজা রক্ষী দাঁড় করিয়ে দেওয়ার নির্দেশ দিল, যাতে কেউ মিলনায়তন থেকে বেরোতে না বা ঢুকতে না পারে। একই সঙ্গে অভ্যাগতদের মধ্যে চিকিৎসক যারা ছিলেন তাদেরকে নির্দেশ দিলেন আহতদের এবং ফারাওয়ের চিকিৎসা শুরু করার। এর মধ্যে স্পষ্ট হয়ে গেছে অসুস্থ হয়ে পড়েছেন ফারাও। এরপর সে রাজ্যের সর্বোচ্চ পরিষদের সদস্যদের ডাকল নিজের কাছে। সর্বোচ্চ রাজ পরিষদের সদস্যগণ এবং সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ, শান্ত শীতল কণ্ঠে শুরু করল তোয়া। এখানে যে ভয়াবহ ঘটনা ঘটে গেল, দেবতারা তাদের গূঢ় কোনো ইচ্ছায় তা ঘটিয়েছেন। মিশরের অতিথি এবং তার দেহরক্ষীদের কয়েকজনকে মিশরের সম্রাটের সামনে তার দেয়া ভোজসভাতে হত্যা করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে বিশ্বাসঘাতকতা হিসেবে ব্যাখ্যা করা হবে, কিন্তু আপনারা ভালো করেই জানেন সব আপনাদের সামনেই ঘটেছে। এর মধ্যে কোনো বিশ্বাসঘাতকতা ছিল না। যা ঘটে গেছে তা নিছকই একটা দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। আপনারা দেখেছেন নিহত যুবরাজ কেমন মাতাল হয়েছিলেন। মাতাল অবস্থায় তিনি একজন উচ্চবংশীয় যুবক, যিনি মিশরের একজন খেতাব পাওয়া ব্যক্তি এবং ফারাওয়ের সেনাবাহিনীর একজন কর্মকর্তা, তাকে আঘাত করে বসেন। যুবরাজকে বিশেষ সম্মান দেখানোর জন্য ওই উচ্চবংশীয় সেনা কর্মকর্তাকে তার সেবায় নিয়োগ করা হয়, কিন্তু যুবরাজ অকথ্য গালাগাল করে তলোয়ার নিয়ে তেড়ে যান তাকে হত্যা করতে। ঠিক বলছি আমি? এগুলো আপনারা দেখেছেন, শুনেছেন? হ্যাঁ, পরিষদ এবং অন্য শ্রোতারা সমস্বরে জবাব দিলেন। তাহলে কি দাঁড়ালো? বলে চলল তোয়া। এই সেনা কর্মকর্তা তার আত্মমর্যাদা রক্ষার বিষয় ছাড়া আর সব কিছু ভুলে গিয়েছিল। এই কারণেই সে কেশের যুবরাজের সঙ্গে লড়াইয়ে নামার সাহস দেখিয়েছে এবং শ্রেয়তর যোদ্ধা হিসাবে তাকে হত্যা করেছে। পরে কেশ যুবরাজের রক্ষীরা যখন তাকে আক্রমণ করে, তখন ফারাওয়ের রক্ষীরা ঝাঁপিয়ে পড়ে তাদের বেশিরভাগকে হত্যা করে। দুদলকে লড়াই থেকে বিরত রাখার মতো অস্ত্রধারী কেউ এখানে ছিল না। ঠিক বলছি আমি? হ্যাঁ মহামান্য রানী, পরিষদের মুখপাত্র হিসেবে জবাব দিলেন একজন। এখানে যা ঘটে গেছে তাতে রাজকীয় রক্ষী দল নেতা রামেশের কোনো দোষ আছে বলে আমার মনে হয় না। অন্যদের মধ্যে সম্মতির সূচক একটা গুঞ্জন উঠল। আত্মবিশ্বাস বেড়ে গেল তোয়ার। সে বলে চলল, এমনই সংকটময় এক সময়ে আমাদের দুর্দশা আরও বাড়িয়ে দেবতাদের আঘাত নেমে এলো আমার পিতা ফারাওয়ের উপর। তিনি অচেতন হয়ে পড়েছেন। জানি না তিনি বেঁচে আছেন কিনা। এমনই অবস্থায় মিশরের যথাযথ অভিষিক্ত রানী হিসেবে তার হয়ে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। বিষয়টা কতখানি জরুরি তা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। থেমে পরিষদ সদস্যদের দিকে চোখ রাখল তুয়া। এখন আপনারাই বলুন, দেবতাদের ইচ্ছা অনুসারে আমি সিদ্ধান্ত দেব কি না? সেটাই ঠিক হবে, সবার পক্ষ থেকে জবাব দিলেন ফারাওয়ের সর্বকনিষ্ঠ সহচর প্রধানমন্ত্রী। তাহলে পুরোহিত, সম্ভ্রান্ত ব্যক্তিগণ এবং জনগণ, আপনারাই বলুন এই সংকট উত্তরণের জন্য কি পন্থা আমরা গ্রহণ করব। আপনাদের সবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আপনাদের পক্ষ থেকে আমি রামেশ এবং ফারাওয়ের রক্ষী দলের
ওই সব বাছাই করা সৈনিকদের, যাদের ফারাও এত ভালোবাসতেন, তাদের অবিলম্বে হত্যা করার নির্দেশ দিতে পারি? আমার মতো আপনারাও জানেন, রামেশকে আজ যে অপমান করা হয়েছে, কোনো উচ্চবংশীয় মানুষের পক্ষে তা সহ্য করা সম্ভব নয়। অতিথি হওয়া সত্ত্বেও কেশ যুবরাজ যখন খোলা তলোয়ার হাতে তার উপর ঝাঁপিয়ে পড়লেন, সে সময় নিজের প্রাণ ও মিশরীয় সৈনিকদের গৌরব রক্ষার স্বার্থে তারও তলোয়ার ধরা ছাড়া আর কোনো উপায় ছিল না। আবার এটাও ঠিক যে অতিথিকে হত্যা করেছে। থেমে সামনের মানুষগুলোর দিকে তাকালো তুয়া। কেউ একজন বলল, হ্যাঁ, মৃত্যু এর একমাত্র শাস্তি। এর পরপরেই মৌমাছির গুঞ্জনের মতো প্রতিবাদ উঠল এসব কথার। পারিষদবর্গ এবং অন্য অভ্যাগতদের বেশিরভাগই মনে করছেন রামেশ যা করেছে এছাড়া তার আর উপায় ছিল না। বরং কেউ কেউ তরুণ রামেশের শৌর্য দেখে গর্ববোধ করছেন, আর খুশি নুবিয়ানগুলো মারা যাওয়ায়। পারিষদবর্গ এবং অভ্যাগতরা যখন নিজেদের মধ্যে আলোচনা করছেন, তুয়া তার আসন ছেড়ে এগিয়ে গেল ফারাওকে দেখার জন্য। চিকিৎসকরা তার শুশ্রূষা করছেন, কেউ হাত ডলে দিচ্ছে, কেউ পানি দিচ্ছে কপালে। একটু পরেই নিজের জায়গায় ফিরে এলো তুয়া। অপরূপ মায়াময় চোখ দুটো অশ্রু টলটল করছে। বাবাকে অসম্ভব ভালোবাসে সে। ফারাও খুবই অসুস্থ, ভারাক্রান্ত কণ্ঠে বলল। অশুভ সে তার থাবা বাড়িয়েছে তার দিকে। আমার আশঙ্কা হচ্ছে তাকে আমাদের ভেতর থেকে নিয়ে নেওয়া হয় কি না। এই দুর্ভাগ্য আমাদের উপর নেমে এসেছে এক বিদেশি যুবরাজের দুর্ব্যবহারের কারণে। আমি কিছুতেই ভুলতে পারছি না এই হাঙ্গামা শুরু করেছে ওই লোকটা। শ্রোতারা সবাই একমত হলেন তুয়ার সঙ্গে। অনেকেই ক্রুদ্ধ চোখে তাকালেন বেঁচে যাওয়া নুবিয়ানগুলোর দিকে। আত্মবিশ্বাস ফিরে এসেছে তুয়ার। সে বলে চলল, নিয়তি যে দুর্ভাগ্যের মধ্যে আমাদের ফেলেছে তা আমাদের ভোগ করতেই হবে। পাশাপাশি এও সত্য, ন্যায় বিচারের যে তরবারি, ব্যক্তিগত দুঃখ সুখের কারণে তার ধার নষ্ট করাও চলবে না। সুতরাং সেনা কর্মকর্তারা, রামেশ ও তার সাহসী সঙ্গীরা, ভাই বা স্বামী হিসেবে আমাদের যত প্রিয় হোক না কেন, প্রাপ্য শাস্তি তাদের পাওয়া উচিত। যে কাজ তারা করেছে তার একমাত্র শাস্তি তো লজ্জাজনক মৃত্যু। আবার থামল তোয়া। মিলনায়তনে অখণ্ড নিস্তব্ধতা। চিকিৎসকরাও কাজ থামিয়ে তাকিয়ে আছেন এই মুহূর্তে মিশরের সর্বোচ্চ বিচারকের রায় শোনার জন্য। কিন্তু মিশরের রাজ পারিষদবর্গ, আমার দেশবাসী, দণ্ডাজ্ঞা একবার উচ্চারণ করে ফেললে তা তো আর ফেরানো যাবে না। আমি রামেশ ও তার সঙ্গীদের প্রাণদণ্ড নির্দেশই দিতে যাচ্ছিলাম। এই সময় আমাদের এই রাষ্ট্রের অভিভাবক আত্মা আমার হৃদয়ে একটা চিন্তার সঞ্চার করলেন। আমার মনে হয় এ বিষয়ে আপনাদের মতামত নেওয়া জরুরি। এই লোকগুলোকে আমরা যদি হত্যা করি, তাহলে কি দক্ষিণ দেশের এবং অন্যান্য দেশের লোকেরা বলবে না আমরাই নির্দেশ দিয়ে কেশ যুবরাজকে হত্যা করিয়েছি? তারপর এই কথা যেন জানাজানি না হয়, সেজন্য হত্যা করেছে হত্যাকারীদেরকে। সবাই কি এমন ধারণাই করবে না মিশর এবং মিশরের ফারাওয়ের হাতে রাজ অতিথির রক্ত লেগে আছে? সেই অতিথি এমন একজন যাকে আমন্ত্রণ করে আনা হয়েছিল। কোনো সন্দেহ নেই আমাদের মিশরের সবাইকে বিশ্বাসঘাতক বলা হবে, কিন্তু আমরা তো জানি এবং চোখের সামনে দেখেছি তাদের কাজ যত ভয়ানক আর নিচু বলেই মনে হোক, তারা নিজের সম্মান এবং মিশরের সম্মানের জন্য মাথা সোজা করে দাঁড়িয়ে সাহসের পরিচয় দিয়েছে। অথচ দেশে দেশে গল্প কাহিনীতে তাদেরকে সাধারণ খুনি হিসেবে দেখানো হবে। ওসিরিসের কাছে যখন যাবে তাদের কপালে খুনির ছাপ মারা থাকবে। হ্যাঁ, তাদের এই লজ্জা কিছুতে হলেও মহান ফারাও ও তার পরিষদবর্গের গায়েও লাগবে। আবারও গুঞ্জন উঠল শ্রোতাদের ভেতর। সম্ভ্রান্ত বংশীয়া কয়েকজন মহিলা তো কেঁদেই ফেললেন তাদের স্বামীদের পারলৌকিক দুর্ভাগ্যের কথা ভেবে। তুয়া বলে চলল, কিন্তু আমরা অন্য একটা উপায় যদি করি তাহলে কেমন হয়? যদি আমরা ঈশানাধ্যক্ষ রামেশ ও তার সঙ্গীদের নাপাতানগরে যাওয়ার নির্দেশ দিই তাহলে কেমন হয়? ফারাওয়ের মর্যাদার সঙ্গে সঙ্গতি রেখে একটা রক্ষীদল যাবে তাদের সাথে। সেখানকার রাজার কাছে তারা লিখিতভাবে এবং নিজের মুখে বলবে এই দুঃখজনক ঘটনার কথা, কি পরিস্থিতিতে রাজার এরকম পুত্র মারা গেছে সেই কথা।
যদি আমরা কেশ রাজার কাছে চিঠি লিখে জানাই আমাদের এখানে যা ঘটেছে, সব শুনে নিশ্চয়ই আপনি আমাদের দুঃখ দুর্ভাগ্যের বিষয়ে অনুমান করতে পারছেন। সব বিচার বিশ্লেষণ করে যদি আপনি আপনার মহত্বের গুণে এই লোকগুলোকে ক্ষমা করার যোগ্য মনে করেন, তাহলে তাদের ক্ষমা করবেন। এতে আমরা আপনার প্রশংসা করব। আর যদি আপনার বিবেচনায় এদের অপরাধ ক্ষমার অযোগ্য মনে হয়, তাহলে শাস্তির বিধান দিয়ে আমাদের কাছে ফেরত পাঠাবেন। আপনার বিধান মতো আমরা ওদের দণ্ড কার্যকর করব। আমার এই পরিকল্পনা কেমন মনে হয় আপনাদের? এরপর কি কেশ এর রাজা আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারবেন? অন্যান্য দেশের মানুষরা কি বলতে পারবে মিশরীয়রা অতিথি হত্যাকারী? আমার জ্ঞান সীমিত। এই জ্ঞানে মিশরের মর্যাদা রক্ষার জন্য যে উপায় আমি চিন্তা করেছি তা কি বাস্তবায়নযোগ্য? এক বাক্যে সবাই তুয়ার এই প্রস্তাব সমর্থন করল। পারিষদবর্গ, অভ্যাগতরা, বিচারের সম্মুখীন রক্ষীরা সবাই হাততালি দিয়ে চিৎকার করে উঠল, এর চেয়ে ভালো বিচার আর হয় না। সবাই রানীর প্রজ্ঞা ও রাষ্ট্রনায়কোচিত গুণের প্রশংসা করতে লাগল। কেউ কেউ এমনও বলল, এই প্রজ্ঞা নিঃসন্দেহে দেবতাদের দেয়া। কেবল রামেশ কোনো কথা বলল না। সে তেমনি হাঁটু গেড়ে বসে আছে রানীর সামনে। প্রশংসা গায়ে মাখল না তোয়া। রাজদণ্ড উঁচু করে সবাইকে চুপ করার নির্দেশ দিয়ে বলল, পারিষদগণ, এই তাহলে আপনাদের রায়। এখানে যারা উপস্থিত আছেন তারা দেশের সবচাইতে সম্ভ্রান্ত মানুষ। অভিষেকের শপথ অনুসারে আমি আপনাদের এই রায় অনুমোদন করতে বাধ্য। সুতরাং আমিনেতের তোয়া, যাকে বলা হয় আমিনের কন্যা এবং ভোরের তারা, যার নাম দেয়া হয়েছে গৌরবের রায়ের মতো, সৌন্দর্য হাতুর, উচ্চ এবং নিম্ন ভূমির রানী হিসেবে যাকে অভিষিক্ত করা হয়েছে, সেই আমি আপনাদের রায় অনুমোদন করছি এবং ঘোষণা করছি। কই লিপিকরেরা, লিখে নাও। আমি ঘোষণা করছি, মিশরের সেরা 2000 সৈন্য অবিলম্বে নীল নদের উপর পাল তুলে দিয়ে কেশ রাজ্যে যাবে। এই সেনাদলের নেতৃত্বে থাকবে রামেশ। সবাই যাতে তার অপরাধের কথা জানতে পারে, সেজন্যই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য যে সৈনিকরা রক্তপাতের সাথে জড়িত তারাও যাবে তার সাথে। শাস্তি কোথায়? রামেশকে তো পুরস্কৃত করা হলো। এটা বুঝতে পেরে কেউ কেউ চমকে উঠল, আর রামেশের সারা শরীর দিয়ে বয়ে গেল কাঁপুনের একটা স্রোত। মুখ তুলে তাকালো সে রানীর দিকে। আমি ঘোষণা করছি, দ্রুত বলে চলছে তোয়া। নাপাতায় পৌঁছে তারা সেখানকার রাজার সামনে হাঁটু গেড়ে বসে তার দেয়া বিচারের রায় শুনবে এবং সেই রায়ের কথা আমাদের জানানো এবং রায় যাতে কার্যকর করা যায় সেজন্য ফিরে আসবে এখানে। আজ রাতের মধ্যেই সেনাদল ও তাদের বহনকারী নৌযান প্রস্তুত করে ফেলার নির্দেশ দিচ্ছি। সেই সাথে নাপাতগামী সেনাদলের সেনাপতি হিসেবে আনুষ্ঠানিক নির্দেশ নিতে আসার আগ পর্যন্ত আমাদের ক্রোধ ও ঘৃণার নিদর্শনস্বরূপ রাজপুরুষ রামেশের জন্য রাজদরবারে ও রাজপরিষদদের সামনে আসা নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। আর তার সঙ্গী যারা আজকের লড়াইয়ে অংশ নিয়েছে তারা থাকবে কড়া পাহারায়। রানীর আজ্ঞা দ্রুত লিখে ফেলার পর উপস্থিত সবাইকে পড়ে শোনানো হল। এরপর তাতে স্বাক্ষর করল রানী। গালা দিয়ে সিলমোহর মারা হলো, যাতে এর এক বর্ণকেও পরিবর্তন করতে না পারে। লিখিত এই ঘোষণার নকল তৈরি করিয়ে প্রতিটি প্রদেশের প্রশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হলো। এর একটা নকল ও মিশরের রানীর পক্ষ থেকে শোকাবার্তা এবং যুবরাজ আমাথেলের মৃতদেহরও তার শেষকৃত্যের উপহার সহ পাঠানোর ব্যবস্থা করা হলো খোদ কেশ এর রাজার কাছে। অবশেষে মিলনায়তনের সব দরজা খুলে দেওয়া হলো। অতিথিরা বিদায় নিলেন। রামেশ এবং তার সঙ্গীদের পাহারা দিয়ে নিয়ে যাওয়া হলো নিরাপদ হেফাজতে। ফারাও এখনও অচেতন। তাকে বহন করে নিয়ে শুয়ে দেওয়া হলো তার বিছানায়। মৃতদের নিয়ে যাওয়া হলো মমিকারদের কাছে। ক্লান্ত তুয়ার তখন হাঁটার ক্ষমতাও নেই। তার প্রধান পরিচারিকা রামেশের মা আস্তির কাঁধে ভর দিয়ে নিজের ঘরের দিকে চলল সে। নিজের কামরায় এক আরাম আসনে শুয়ে আছে তুয়া। বিছানায় যাওয়ার ইচ্ছে হয়নি। বাইরের পোশাক পরে আছে এখনো। আস্তি দাঁড়িয়ে তার পাশে। মহামান্য রানী, অদ্ভুত সব কাণ্ড কারখানা করলে আজ, বললেন তিনি। তুয়া ঘাড় ফিরিয়ে আস্তির দিকে তাকিয়ে জবাব দিল, খুবই অদ্ভুত। দেখলেই তো,
দেবদত্তের ইচ্ছা এবং তোমার অঘটনপ্রিয় ছেলের দুঃসাহস আর ফারাওয়ের আকস্মিক অসুস্থতা নিয়তির সুতো আমার হাতে তুলে দিল। আমি সেই সুতোই টানলাম। এভাবে সুতো টানা আমার খুবই পছন্দের বিষয়, কিন্তু আগে কখনো সুযোগ আসেনি। তবে শুরু হিসেবে এটা বেশ জুড়ে টানা হয়ে গেছে। হ্যাঁ, এত জুড়ে যে আমার মনে হয় সেই জুড়ে তোমার ছেলেকে বধ্যভূমি থেকে তুলে এনে কিছুটা হলেও সম্মানের জায়গায় বসাতে পেরেছি। এখন এই জায়গায় থাকার যোগ্যতা তোমার ছেলের থাকলেই হয়। অবশ্য রাজপরিষদ ও অভিজাত অভ্যাগতরা মনে করছেন তারাই সুতো টেনেছেন। মহামান্য রানী খুবই বুদ্ধির খেলা দেখিয়েছেন আজ। অনেক বড় রানী হবে তুমি, যদি না বেশি টানতে গিয়ে সুতো ছিঁড়ে ফেলো। তুমি যে খেলা দেখিয়েছ তার অর্ধেকও না। যেভাবে তুমি ফুলদানির ভেতর থেকে রাজপুত্রের বদলে বানর বের করে আনলে, হাসতে হাসতে বলল তোয়া। অমন ভালো মানুষের মতো মুখ করে থেকো না। আমি জানি তোমার জাদুতে ওটা হয়েছে। কেমন করে করলে দাইমা? কি করে ফুলদানির ভেতর থেকে বানর বেরোলো তা আমি বলতে পারি, যদি তার আগে তুমি বলো কি করে নাপাতের সামরিক অভিযানের ব্যাপারে রাজপরিষদ ও অভিজাতদের সমর্থন দিয়ে বাধ্য করলে। অভিযান তো অভিযান, তাও আবার নেহায়েতে এক ছোট মাপের সেনা কর্মকর্তার অধীনে, যে কিনা সেই রাজ্যের ভবিষ্যৎ রাজাকে হত্যা করেছে। রামের সম্পর্কে সামান্যতম ধারণাও যদি আমার থাকে, তাহলে বলবো, মহামান্য রানী, আজ যে রাজজ্ঞা তুমি অনুমোদন করিয়ে দিয়েছ তার অর্থ কেশ রাজ্যের সঙ্গে মিশরের যুদ্ধ। এভাবে যদি বলো তাহলে তো আমি কখনো কিছু শিখতে পারবো না। আমার কাছে যা তুমি জানতে চাইছ সে ব্যাপারে কিছুই আমি জানি না। আমার গলায় যেমন করে সুর আসে তেমনি মনের মধ্যে চলে এলো, আর করে ফেললাম। কালো সোয়ারটার দাঁতের আঘাত সহ্য না করায় দায়ে তক্ষণে রামেশের গর্দান নেওয়া উচিত ছিল নাকি? তোমার কি মনে হয় ইচ্ছে করে ও আমেথেলের মাথায় মদ ঢেলে দিয়েছিল? আমার মনে হয় না এতক্ষণ ও বেঁচে থাকত, যদি না মহামান্য রানী ওকে অমত্তটা পছন্দ করত। মদের কথা বলছিলাম। বাধা দিয়ে বলল তোয়া, দাও না আমাকে এক পেয়ালা। কেশের মহামান্য যুবরাজ আমার স্বামী হওয়ার কথা ছিল তার। জানো আস্তিস, সত্যি ওরা ওই কালো বর্বরটার সঙ্গে আমার বিয়ে দিতে চেয়েছিল। স্বর্গীয় যুবরাজ এখন ওসিরিসের সাথে রাতের খাবার খাচ্ছেন, কিন্তু তখন এত মদ গিলছিল যে তা দেখে আমি এক ফোঁটাও স্পর্শ করতে পারিনি। এখন ভয়ানক পিপাসার্ত আমি, তার উপর রাতে আরও কিছু কাজ করা বাকি আছে। আস্তি কামরার এক কোণের টেবিল থেকে এক পাত্র মদ ঢেলে এনে দিল। স্বর্গীয় যুবরাজের স্মরণে পান করছি। আশা করি আমি পৌঁছানোর আগেই তিনি ওসিরিসের টেবিল ছেড়ে উঠে পড়বেন। আরও পান করছি যে তাকে ওসিরিসের কাছে পাঠিয়েছে তার কল্যাণ কামনায়। ব্যাপারোয়া ভঙ্গিতে বলে তুয়া চুমুক দিল মদের পেয়ালায়। শেষ বিন্দুটুকু পর্যন্ত গলায় ঢেলে দিয়ে পেয়ালাটুকু ছুঁড়ে ফেলে দিল মর্মর পাথরের মেঝেতে। শতটুকরো হয়ে ছড়িয়ে পড়ল পেয়ালাটা। এই রাতে কোন দেবতা মহামান্য রানীর ভেতরে প্রবেশ করেছে? শান্ত কণ্ঠে বলল আস্তি। যে দেবতা নিজের মনের খবর জানে, বলল তুয়া। এই তো এখন আমার শক্ত মনে হচ্ছে ভেতরটা। এবার ফারাওকে দেখতে যাব। এসো আমার সাথে দাইমা। ফারাওয়ের বিছানার পাশে পৌঁছে আস্তি দেখল বিপদের বড় ধাক্কাটা কেটে গেছে। চিকিৎসকরা এর মধ্যে রক্ত মুক্ষম করিয়েছে তার। অচেতন অবস্থা কেটে গেছে। চোখ মেলেছেন ফারাও, তবে কথা বলতে পারছেন না এবং কাউকে চিনতেও পারছেন না। তুয়াকে দেখেও কোনো ভাব ফুটল না তার চোখে। তুয়ার প্রশ্নের জবাবে চিকিৎসকরা জানালেন আপাতত প্রাণ সংশয় নেই ফারাওয়ের, তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কি না তা এখনই বলা সম্ভব নয়। আগামী বেশ কিছুদিন তাকে চুপচাপ শুয়ে কাটাতে হবে। রাজকাজ দূরে থাক, কোনো রকম শারীরিক বা মানসিক কাজেই তার করা উচিত হবে না। বিশেষ করে অমন কিছু তাকে বলা যাবে না যাতে তিনি উত্তেজিত হয়ে পড়তে পারেন। সামান্য উত্তেজনায়ও তার মৃত্যু ডেকে আনতে পারে। খুশি হল তুয়া। যা ভেবেছিল ফারাওয়ের অবস্থা তার চেয়েও ভালো। বাবাকে চুমু খেয়ে সে ফিরে এলো নিজের কামরায়। এবার কি মহামান্য রানী বিছানায় যাবে? জিজ্ঞেস করলেন আস্তি।
প্রশ্নই আসে না, বলল তুয়া। ফারোয়ের জুতা এখন আমার পায়ে। অনেক দূর যেতে হবে এ রাতে, করতে হবে অনেক কাজ। তোমার স্বামী মার্মিসকে ডাকো। মার্মিস এলেন। তুয়া ছোটবেলায় যখন মার্মিসের বাসায় খেলা করত, তখন যেমন ছিল এখনও তেমনই আছে, আমেন বন্দির রক্ষী দলনেতা। ভাবশূন্য মুখ, অভিজাত চেহারা, মুখে কথা কম, কেবল চুলগুলো পাক ধরেছে। এই মুহূর্তে চেহারায় একটু উদ্বেগের ছাপ। উদ্বেগ ছেলে রামেশের জন্য যেমন, তেমনি বন্ধু ফারাওয়ের জন্য। দুজনের অবস্থান এখন জীবন মৃত্যুর মাঝখানে। মার্মিসের মুখের দিকে তাকিয়ে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে গেল তুয়ার উদ্বিগ্ন ভাবটার কারণে। রামেশের সঙ্গে মার্মিসের চেহারায় মিল আরও বেশি করে ফুটে উঠেছে, যা আগে কখনো চোখে পড়েনি ওর। দুশ্চিন্তা দূর করুন মার্মিস, নরম করে বলল তুয়া। চিকিৎসকরা বললেন ফারাও আরও কিছুদিন আমাদের সাথে থাকবেন। এই সুসংবাদের জন্য আমেনের কাছে কৃতজ্ঞতা জানাই, জবাব দিলেন মার্মিস। আজ উনি মারা গেলে আমার বংশের গায়ে তার রক্তের দাগ লেগে থাকত। কথা ঠিক নয় মার্মিস, রক্তের দাগ কারো উপর পড়লে পড়বে দেবতাদের উপর। রাজবংশে আপনার জন্ম। বলুন, মোটা নুবিয়ানটা আঘাত করার পর যদি তার সামনে হাঁটু কেড়ে বসে কৃতদাসের মতো প্রাণ ভিক্ষা চাইত আপনার ছেলে সম্পর্কে আপনার কেমন ধারণা হতো তখন? লাল হয়ে উঠল মার্মিসের মুখ। মৃদু হেসে বলল, বরং প্রশ্ন করা যেতে পারে, আপনি কি ভাবছেন মহামান্য রানী? আমি রানী হিসেবে নিশ্চয়ই প্রশংসাই করতাম, কারণ তাহলে মিশর অনেক বড় ঝামেলা থেকে রেহাই পেত। কিন্তু নারী হিসেবে এবং ওর বন্ধু হিসেবে ওর সাথে আর কখনো কথা বলতাম না। সম্মান জীবনের চাইতে বড় মার্মিস। নিশ্চয়ই সম্মান জীবনের চেয়ে বড়। রামেশ বোধহয় তা প্রমাণ করতে চেয়েছিল। ছাদের দিকে চোখ মার্মিসের, সম্ভবত তার মুখে যে ভাব ফুটে উঠেছে তা লুকাতে চাইছেন। কিন্তু যার যত উপরে অবস্থান, পড়লে তাকে ততটাই পড়তে হয়। ও মহামান্য রানী, ক্ষমা করবেন আমাকে। রামেশ আমার একমাত্র সন্তান। ফারাও যখন সুস্থ হয়ে উঠবেন। রামেশ তখন অনেক দূরে, বলল তুয়া। যান, এখনই ওকে এখানে ডেকে আনুন। সঙ্গে প্রধানমন্ত্রী এবং রাজপরিষদের প্রধান লিপিকরকেও আসতে বলবেন। এই আংটিটা নিয়ে যান, এটা দেখালে সব দরজা খুলে যাবে। আঙ্গুল থেকে তার সিলমোহর আঁকা আংটিটা খুলে দিল তুয়া। এত রাতে মহামান্য রানী? বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল মার্মিস। আমি কি স্পষ্ট করে বলিনি? অস্থির কণ্ঠে বলল তুয়া। মিশরের কল্যাণ যখন হুমকির মুখে, তখন আমি ঘুমাতে পারি না। কুর্নিশ করে চলে গেলেন মার্মিস। আশতিকে ডেকে চুল আছড়ে দিতে বলল তুয়া। পোশাক পাল্টে কিছু অলংকার পরে দর্শনার্থীদের কক্ষে রাষ্ট্রীয় আসনে বসল। আশতি দাঁড়িয়ে রইলেন তার পাশে। বেশ কিছুক্ষণ পর খুলে গেল কামরার দরজা। মার্মিস, প্রধানমন্ত্রী এবং প্রধান লিপিকরকে দেখা গেল দরজায়। মার্মিস ছাড়া অন্য দুজন হাই চাপার চেষ্টা করছেন। দুজনকে সরাসরি বিছানা থেকে তুলে আনা হয়েছে। তাদের পেছন পেছন এলো রামেশ। পায়ের জখমের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে। আনুষ্ঠানিক সম্ভাষণ, কুশল বিনিময় ইত্যাদির সুযোগ দিল না তুয়া। সরাসরি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করল, সন্ধ্যায় যে রাজাজ্ঞা জারি করা হয়েছে সেই মত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। প্রধানমন্ত্রী হ্যাঁ সূচক জবাব দিয়ে নাপাতায় পাঠানোর জন্য যেসব নৌযান, সেনাদল এবং সেনা কর্মকর্তাকে নির্বাচন করা হয়েছে, তাদের সঙ্গে যে রসদপত্র দেয়া হচ্ছে সে বিষয়ে সুবিস্তর বিবরণ দিলেন। শোনার পর তুয়া কেশ রাজ্য পর্যন্ত নীল নদীর তীরে যেসব দুর্গ আছে সেগুলোর অধিপতি জমিদার ও সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্দেশনামা লিখতে বলল। সন্ধ্যার রাজাজ্ঞার আলোকে সে মুখে মুখে বলে গেল, লিপিকর তা লিখে ফেলল। রাতের মধ্যেই প্রয়োজনীয় সংখ্যক অনুলিপি তৈরি করে সকালে সিলমোহর মারার জন্য নিয়ে আসার নির্দেশ দিল লিপিকরকে। বিদায় করে দিল তুয়া। তারপর ফিরল রামেশের দিকে। তাকে পরদিনে রওনা হয়ে যাওয়ার নির্দেশ দিয়ে বলল, এর মধ্যেই যে সৈন্যরা যাত্রার জন্য প্রস্তুত হয়েছে তাদের নিয়ে সে নীলনদের প্রথম জলপ্রপাতের উজানে তাকেনশির এর দুর্গের দিকে গিয়ে অপেক্ষা করবে।
বাকি সৈন্যরা কেশ রাজার জন্য মিশরের উপহার সামগ্রী ও যুবরাজ আমেথেলের মমি করা দেহ নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তার সঙ্গে যোগ দেবে। এরপরই সে রওনা হয়ে যাবে কেশ রাজ্যের উদ্দেশ্যে। কুর্নিশ করে রামেশ বলল, রানীর নির্দেশ প্রতিপালিত হবে। রাতের মতো কাজ শেষ। তোয়ার ইঙ্গিতে বেরিয়ে যাওয়ার জন্য রওনা হলেন প্রধানমন্ত্রী, রামেশ ও মার্মিস। রানীর সামনে থেকে বিদায় নেওয়ার রীতি অনুযায়ী মাথা নুইয়ে পিছু হেঁটে চলছেন তারা। রামেশের চোখ তুয়ার মুখের উপর স্থির হয়ে আছে। মাথা নিচু করে আসনের হাতল আঁকড়ে ধরে বসে আছে সে, গভীর চিন্তামগ্ন। কয়েক পা মাত্র পিছিয়েছে রামেশ। এই সময় কিছু একটা সিদ্ধান্তে আসার ভঙ্গিতে মাথা সোজা করে তুয়া বলল, দাঁড়াও রামেশ, কেশের রাজার জন্য একটা ব্যক্তিগত বার্তা দেব আমি তোমাকে। হতভাগ্য পিতা, তার প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার নেই। তবু যা বলবো তা অন্য কারো শোনা চলবে না। রামেশ, থাকো কিছুক্ষণ, আপনারা যান। আসতেই মার্মিস, আপনারা খেয়াল রাখুন কেউ যেন আমাদের কথা শুনতে না পায়। একটু পরেই আপনাদের ডাকবো ওকে নিয়ে যাওয়ার জন্য। অদ্ভুত এই নির্দেশ শুনে ইতস্তত করতে লাগলো তারা। তবে তুয়ার দৃষ্টি দেখে আর দেরি করার সাহস হল না। বেরিয়ে গেল দ্রুত পায়ে। রামেশ এবং রানী এখন একা রানীর দর্শনার্থীর কক্ষে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রামেশ, দুহাত বুকের উপর ভাঁজ করে রাখা। তুয়া তাকিয়ে আছে তার দিকে, যেন কি বলবে ভেবে পাচ্ছে না। অবশেষে কথা বলল সে, সেই যে ছোটবেলায় মন্দির প্রাঙ্গণে আমরা একসাথে খেলা করতাম, মনে আছে তোমার রামেশ? তারপর কত বছর চলে গেছে আমরা একা একা একসাথে হতে পারিনি। তা তো সম্ভব ছিল না মহামান্য রানী, বলল রামেশ। আপনার জন্ম রানী হওয়ার জন্য, আর আমি সামান্য সৈনিক। রানীর সঙ্গে একা থাকার আশা করব কোন সাহসে? আশা না হয় না করলে ইচ্ছে তো করতে পারতে। ও রানী, কেন আমার সাথে তামসা করছেন? তামসা করছি না রামেশ, আমার পিতা আমেনের নামে বলছি। আমরা আবার শৈশবের দিনগুলোতে ফিরে যেতে পারলে বেশ হতো। সেই দিনগুলোই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। তারপরেই আমাদের পৃথক করে ফেলে, আমাদেরকে ঠেলে দেওয়া হয় সৈনিক বৃত্তির আর আমাকে রাষ্ট্র পরিচালনায়। আপনি আপনার কাজ ভালোই শিখেছেন ভোরের তারা, বলল রামেশ। খেলার সাথে রামেশ, আজ তোমার তলোয়ারের খেলা যতটুকু দেখলাম তাতে মনে হয় না তুমি তোমার কাজ যতটা শিখেছ আমি আমার কাজ তার চেয়ে বেশি ভালো করে শিখতে পেরেছি। আমার মনে হয় আমরা দুজনেই যার যার পেশায় সেরা হয়ে উঠছি। কি আর বলবো আমি মহামান্য রানী, আমার প্রাণ আপনি বাঁচিয়েছেন। যেমন তুমি একদিন আমার প্রাণ বাঁচিয়েছিলে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। তোমার হাতের দিকে তাকাও, মনে পড়বে। আজও বন্ধু রামেশ, আরও ভয়ঙ্কর এক কুমিরের পেটে যাওয়া থেকে তুমি আমাকে রক্ষা করেছ। আমি তেমনই অনুমান করেছিলাম রানী, আর সে কারণেই মাথায় রক্ত চড়ে গিয়েছিল। এটা না হলে ওকে হয়তো মাটিতে ছুঁড়ে ফেলেই ছেড়ে দিতাম। ওই কুমির এখন আর কোনো মেয়েকে গিলে খেতে পারবে না। না, বলল তুয়া। কিন্তু আমার আশঙ্কা মিশর আর কেশ রাজ্যের মধ্যে ঝামেলা বাঁধতে যাচ্ছে। আর সুস্থ হয়ে ফারাও কি বলবেন তা আমি জানি না। দেবতারা আমাকে তার ক্রোধ থেকে রক্ষা করুন। মহামান্য রানী, আমার ভাগ্যে কি ঘটবে? আমি ছোট মাপের এক সেনা কর্মকর্তা, তার উপর ভয়ানক অমন কাজ করেছি। সেই আমাকে করা হয়েছে এই অভিযানের সেনাপতি। আমাকে কি পথেই হত্যা করা হবে, নাকি আমাকে হত্যা করার জন্যে কেশের রাজার হাতে তুলে দেওয়া হচ্ছে? পথে যদি তোমাকে হত্যা করা হয় রামেশ, আমি বলছি কেন, দেবতারাও যদি তা করেন, তাকে হিসেব দিতে হবে আমার কাছে। আর কেশ রাজার প্রতিশোধ, তোমার সঙ্গে 2000 বাছাই করা সৈনিক থাকছে। পথেও প্রয়োজন মতো সৈন্য সংগ্রহ করতে পারবে। শোনো, এখন যা বলবো তা রাজাজ্ঞায় বা একটু আগে যে চিঠি লিখলাম তাতে নেই। ঝুঁকে ফিসফিস করে তুয়া বলে চলল, ক্যাশে মিশরের গুপ্তচর আছে। তাদের পাঠানো প্রতিবেদন আমি পড়েছি। সেখানকার জনগণ তাদের রাজাকে ঘৃণা করে। আমাথেল মারা যাওয়ার পর বুড়ো রাজা এখন একা। তার উপর দিনের বেশিরভাগ সময় সে মদে ডুবে থাকে।
সুতরাং কেশে যদি তোমাকে হত্যা করার মতো অবস্থা তৈরি হয়ও, তুমি তাদেরকে সে সুযোগ দেবে কেন? শেষে অর্থপূর্ণ ভঙ্গিতে যোগ করল, আমেতেলের বংশ যদি না থাকত, উত্তরাধিকার সূত্রে তুমি হয়তো কেশের রাজা, আর আমি বা আমার বংশ না থাকলে হয়তো মিশরের ফারাও হতে তুমি। বেশ কিছুক্ষণ মেঝের দিকে তাকিয়ে থাকার পর মাথা তুলল রমেশ। আমি তাহলে কি করব? মনে হচ্ছে অবস্থা বুঝে সেটা তোমাকে ঠিক করতে হবে, বলল তুয়া, ছাদের দিকে তার দৃষ্টি। তোমার জায়গায় আমি হলে আমি বুঝতাম কি করতে হবে, তবে একটা জিনিস কখনো করতাম না। কেশের রাজাকে যদি তোমার বিচার করার সুযোগ দেয়া হয়, তবে তার রায় কি হতে পারে তা সহজে অনুমান করা যায়। তার রায় যাই হোক না কেন, ফিরে আসলে মিশরের মানুষ সারসম্বে সেনাদল আমাকে স্বাগত জানাবে, এ ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি মিশরে ফিরতাম না। না, আমি নাপাতাই থেকে যেতাম। শুনেছি চমৎকার নগরী নাপাতা, অসম্ভব সম্পদশালী। একসময় মিশরের অংশ ছিল ওই দেশ। এখানে থেকে গিয়ে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করতাম, এবং এর জন্য এক সময় আশা করি মিশরের মানুষ ক্ষমা করত আমাকে। বুঝতে পেরেছি, বলল রমেশ। যাই ঘটুক, দায়িত্ব আমার একার। হ্যাঁ, এবং মনে রেখো, আমাদের এই কথার কোনো সাক্ষী নেই। তুমি কি অবসর সময়ে রাষ্ট্রবিজ্ঞানের চর্চা করছো রমেশ, যেমন আমি যুদ্ধবিদ্যা শেখার চেষ্টা করছি? কোনো জবাব দিল না রমেশ। অদ্ভুত এই দুই ষড়যন্ত্রী একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসল কেবল। একটু পরে রমেশ বলল, মহামান্য রানী নিশ্চয়ই ক্লান্ত, আমি এখন যাই। পায়ের ওই ক্ষত নিয়ে তুমি নিশ্চয়ই আমার চাইতে অবসন্ন। যাই বলো, আজ রাতে আমরা দুজনেই লড়াই করেছি রমেশ। কাল তুমি দূর দেশে যাচ্ছ, জানি না আর কখনো আমাদের দেখা হবে কি না। হ্যাঁ, বলল রমেশ। যাই হোক, আমার স্বার্থে আমাদের দেখা না হওয়ায় ভালো। ও ভোরের তারা, আজ আমাকে বাঁচালেন কেন আপনি? আমি তো খুশি মনে মরতে চাইছিলাম। আপনার কাকি আপনাকে বলেনি আমি খুশি মনে মরতে চাইছিলাম? আপনার কা কিংবা আমার জাদুকরি মা? সেই যে মন্দিরে যখন আমরা খেলা করতাম, তারপরে আর কখনো আমার কার কোনো খোঁজ আমি পাইনি। আহা, কি সুখের দিন ছিল তখন, তাই না রমেশ? আর তোমার মা এমনই বিবেচক মহিলা, কখনো তোমার সম্পর্কে কিছু বলেনি আমাকে। শুধু মাঝে মধ্যে সতর্ক করেছে যাতে তোমার প্রতি কখনো কোনো রকম পক্ষপাতিত্ব না দেখাই, নইলে অন্যরা হিংসায় খুন করে ফেলবে তোমাকে। আচ্ছা রমেশ, আমাদের আর কখনো যদি দেখা না হয়, খারাপ লাগবে না তোমার? মনে হয় না মরার জন্য এবং আমার কাছ থেকে চলে যাওয়ার জন্যে, এবং আমাদের দুজনের একসাথে যদি যত সব স্মৃতি সব ভুলে যাওয়ার জন্য এমন ব্যস্ত হয়ে উঠেছ? হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে চাইল রমেশের। হৃৎপিণ্ডটা চলছে এখনো, এটা বোঝার জন্যই হয়তো বুকের ওপর হাত চেপে ধরল ও। বিভ্রান্ত চোখে তাকালো এদিক ওদিক। তুয়া, রুদ্ধশ্বাসে বলল রমেশ, কিছুক্ষণের জন্য ভুলে যেতে পারো তুমি উচ্চ ও নিম্ন ভূমির রানী। হয়তো শিগগিরই ফারাও হবে। কেবল মনে রাখবে তুমি নারী, এবং নারী হিসেবে একটা গোপন কথা শুনে তা গোপন রাখবে। আমরা গোপন কথায় আলোচনা করছি রমেশ, যেমন করতাম অনেক আগে। আর রাষ্ট্রীয় ব্যাপারে তোমাকে যে গোপন কথা বলেছি তা তুমি প্রকাশ করবে না। তাহলে তোমার গোপন কথা আমি কেন প্রকাশ করব? তবে সংক্ষেপে বলো, দেরি হয়ে যাচ্ছে, বা বলতে পারো সময় নেই। আর তুমি তো জানো আমাদের আর দেখা হবে না। বেশ নেতের তোয়া, আমি তোমার প্রজা হলেও সাহস করে বলছি আমি তোমাকে ভালোবাসি। তাতে কি রমেশ, আমার লক্ষ লক্ষ প্রজাও তো আমাকে ভালোবাসে। বিরক্ত ভঙ্গিতে হাত নাড়ল রমেশ। ওই ভালোবাসার কথা বলছি না, একজন পুরুষ এবং একজন নারীর যে ভালোবাসা, সেই ভালোবাসার কথা বলছি। নতুন একটুখানি ভাঙ্গা এক কণ্ঠে বলল তুয়া। সে তো অন্য কথা, তাই না? তাহলে শোনো, রানী বলো, কৃষাণী বলো, সব নারী চায় পুরুষের ভালোবাসা। তাহলে রাগ করব কেন রমেশ? অতীতের মতো এখনও
তোমার ভালোবাসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই ধন্যবাদই যথেষ্ট নয়। ভালোবাসা তো বিলিয়ে দেয়া যায় না, ভালোবাসার ধার দেয়া যায়, বিনিময়ে চাই চড়া সুদ। না, শুধু সুদ নয়, সুদ আসল কড়াই গণ্ডায় ফেরত চাই। ও তারা, মিশরের রানীকে ভালোবাসার মতো উন্মাদ যে পুরুষ, তার কি গতি হতে পারে? মারাত্মক সমস্যাটা নিয়ে একটু চিন্তা করল তুয়া। শেষে নিচু কণ্ঠে বলল, কি জানি, কে জানে, হয়তো এর জন্য তাকে প্রাণ দিতে হবে, অথবা হয়তো হয়তো সে রানীকে বিয়ে করে মিশরের ফারাও হবে। রানীর লোকটার জন্য কতটুকু কি করতে পারবে তার উপর অনেক কিছু নির্ভর করে। বিকেলের বাতাসে নল খাগড়া যেমন কাঁপে, তেমনি কেঁপে উঠল রামেশের সারা শরীর। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তুয়া, ফিসফিস করে বলল সে, বুঝতে পারলাম না তোমার কথা। তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করছো, নাকি আমাকে লজ্জা আর ধ্বংসের দিকে টানছ? কোনো জবাব না দিয়ে তুয়া হাতির দাঁতে তৈরি ছোট রাজদণ্ডটার পাশে নামিয়ে রাখল। পূর্ণ চোখে রামেশের চোখে চোখ তাকিয়ে দুহাত বাড়িয়ে দিল তার দিকে। হ্যাঁ রামেশ। কয়েক মুহূর্ত পরে কানের কাছে তুয়ার কোমল ঋণঋণে কণ্ঠস্বর শুনতে পেল রামেশ। আমার এই বুকে যা যা আছে, ভালোবাসা অথবা গৌরব অথবা লজ্জা অথবা ধ্বংস অথবা আমাদের একজনের অথবা দুজনের মৃত্যু, সব কিছুর দিকে তোমাকে টানছি আমি। এই উঁচু বাজির জুয়া খেলায় তুমি খেলবে? এ প্রশ্নের উত্তর তুমি জানো তুয়া। তুমি জানো, আমাকে আর জিজ্ঞেস করো না। রামেশের ঠুটে চুমু খেল তোয়া। সেই চুমুতে তার সম্পূর্ণ হৃদয় আর সমস্তটা যৌবন অনুভব করতে পারল রামেশ। তারপর খুব আস্তে তাকে বাহুবন্ধন থেকে মুক্ত করে পেছনে সরিয়ে দিল তোয়া। দাঁড়াও, তোমার সাথে কথা আছে, আগেই বলছি, সময় খুব কম। শোনো রামেশ, তুমি ঠিকই বলেছ, আমি জানি, সবসময় নিতাম। তুমি আর একটু কম বোকা হলে তুমিও জানতে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। মানুষের আত্মা যেখানে তৈরি হয় সেখান থেকে এটা নির্ধারিত। শুরু থেকে এই নির্ধারিত, শেষ পর্যন্ত নির্ধারিত থাকবে। তুমি মিশরের এক ভদ্রলোক, মিশরের রানীকে ভালোবাসো এবং সে তোমার, অন্য কোনো পুরুষের নয়। নিয়তি এটাই নির্ধারণ করে দিয়েছে। এটা তারই বিধান, যার নির্দেশে একই দিনে আমাদের জন্ম হয়েছে এবং একই বুকের দুধ খেয়ে আমরা বেড়ে উঠেছি। বেশ, যাই হোক, অসুবিধা কি? ভালোবাসা যদি আমাদের জন্য মৃত্যু নিয়ে আসবে মৃত্যু, তারপরেও ভালোবেসে বেঁচে থাকব। মৃত্যুর পরেও অনেক কিছু আছে। ব্যাস, এটুকুই আমি চাই তোয়া। আমি একজন নারীকে চাই, সিংহাসন নয়। আমার কারণে হয়তো উচ্চ আসন ছেড়ে তোমাকে নিচে নেমে আসতে হবে। তুমি যে নারীর কথা বলছো, সিংহাসন তার সঙ্গে থাকবে, তাদেরকে আলাদা করা যাবে না। কিন্তু একটা কথা আমার মনে এলো, বলো তো, যদি এমন হয় আমি সাধারণ এক নারী, আমার এই দেহ আর মন ছাড়া কিছু নেই, অন্যদিকে তুমি বসে আছো সিংহাসনে, তাহলে কি তুমি আমাকে ভালোবাসবে রামেশ? কেন এমন কথা বলছো? অস্থির কণ্ঠে বলল রামেশ। বোকার মতো এই কথা? আমি আবার কোনো সিংহাসনে বসব? রামেশের এই কথায় মুহূর্তে বদলে গেল তুয়ার চেহারা। গলে পড়া ভাবাবেগ নারীর বদলে আবার সেই উঠে এলো কঠিন হৃদয়ের দূরদৃষ্টি সম্পন্ন রানী। রামেশ, বলল সে, তুমি বুঝতে পারছ আমার হৃদয় ছিঁড়ে গেলেও কেন তোমাকে অত দূরের দেশে এত সব বিপদের মধ্যে পাঠাচ্ছি? তোমার জীবন বাঁচানোর জন্য এই কঠিন কাজ করতে হচ্ছে। আজ রাতে যেভাবে এই ঘটনা ঘটেছে, তাতে আমি এই বুদ্ধি বের না করলে আরও 2 ঘন্টা আগেই তুমি মারা যেতে। পারিষদবর্গ আর অভিজাতদের অনেকেই তোমাকে অপছন্দ করে। তাছাড়া ফারাও সুস্থ হয়ে উঠতে পারেন, দেবতাদের কাছে প্রার্থনা করি তাই তিনি উঠুন। সুস্থ হয়ে দায়িত্ব নিতে গিয়ে তিনি আমার সিদ্ধান্ত বাতিল করে দিতে পারেন। এইসব আমি বুঝতে পেরেছি রানী। তাহলে জেগে ওঠো রামেশ, সামনে তাকাও, ভবিষ্যৎটাও বোঝার চেষ্টা করো। আমি শক্তিশালী এক সেনাদল দিয়ে দিচ্ছি তোমার সাথে। কেশের রাজা বুড়ো আর দুর্বল, তাছাড়া তার মুকুটের উপর তোমার একটা দাবি আছে, ছিনিয়ে নাও মুকুটটা, পরে নাও মাথায়, এবং কেশের রাজা হিসেবে মিশরের রানী পানি প্রার্থী করো।
কে তখন তোমাকে না করবে? মিশরের রানী তো করবেই না, জনগণও করবে না। হারানো দক্ষিণের দেশ ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা তাদের অনেক দিনের। কথাগুলো যখন বলছে এমন এক গৌরবময় অভিজাত্য ফুটে উঠল তার চেহারায়, রামেশের মাথা আপনিতি নুয়ে এলো। তুয়া তার বিচারের পাল্লায় তাকে ওজন করছে, এটা বুঝতে পেরে পর মুহূর্তে সচেতন হল সে। সোজা হয়ে বলল, আমিনের ভোরের তারা, এটা সত্যি যে এখন আমার পিতা এবং আমি তোমার সামান্য প্রজা, কিন্তু আমাদের রক্ত তোমার মতোই উঁচু মর্যাদার, হয়তোবা তোমার চাইতেও প্রাচীন। এটাও সত্য যে আমেথেল আজ মারা গেছে, তার চাইতে আমার পিতার পরে আমার এই ক্যাশের সিংহাসনের উপর দাবি বেশি। রানী, আমি তোমার কথা শুনেছি, সেই কথা মতোই আমি কাজ করব, ওই কথার গুণে নয়, তোমাকে পাওয়ার জন্য। যদি আমি ব্যর্থ হই, জানবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে মারা গেছি। রানী, এবার বিদায় দাও, অনেক দূরের পথে যাচ্ছি, হয়তো আর কখনো দেখা হবে না। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমাকে সম্মানিত করেছ, সেই সাহসে আমি তোমার কাছে একটা প্রতিশ্রুতি চাইব। শুধু নারী হিসেবে নয়, রানী হিসেবেও প্রতিশ্রুতি দেবে। পরিস্থিতি যেমনই হোক না কেন, যত রাষ্ট্রীয় বাধ্যবাধকতায় আসুক না কেন, আমি বেঁচে থাকতে অন্য কোনো পুরুষকে তুমি স্বামী হিসেবে গ্রহণ করবে না, যৌতুক হিসেবে অর্ধেক পৃথিবী চাইলেও না। দিলাম প্রতিশ্রুতি, জবাব দিল তোয়া। দূরদেশে বসে যদি শোনো আমি অন্য কোনো পুরুষকে বিয়ে করেছি, তাহলে নারী হিসেবে আমাকে থুতু দিও, আর রানী হিসেবে আমাকে ত্যাগ করো, পারলে ক্ষমতাচ্যুত করো। তুমি আমার কথা রেখো রামেশ, আমি তোমার কথা রাখব। যে দায়িত্ব তোমাকে দিয়েছি তা পালন করো। আর কিছু বলার নেই আমার। বিদায় রামেশ, এসো এবার আমাদের রাজকীয় চুক্তিতে মোহর মেরে দিই। হাতের রাজদণ্ডটা বাড়িয়ে ধরল তোয়া। রামেশ বিশ্বস্ত প্রজা হিসেবে চুমু খেল তাতে। এরপর দ্রুত হাতে তোয়া তার মাথা থেকে সোনার শিরোহার খুলে রামেশের মাথায় ছোঁয়াল। এর অর্থ রানী তার রাজাকে অভিষিক্ত করল। শিরোহার রামেশের কপালে ছুঁয়ে রেখেই তার সামনে হাঁটু গেড়ে বসল তোয়া, আনুগত্যের নিদর্শন হিসেবে। তারপর মাথার মুকুট আর হাতের রাজদণ্ড ছুঁড়ে ফেলে দিয়ে সাধারণ নারীর মতো ঝাঁপিয়ে পড়ল প্রেমিকের বুকের উপর। ঠিক সেই সময় ভোরের প্রথম সূর্য রশ্মি পূবের জানালা দিয়ে ছিটকে এসে পড়ল দুজনের উপর। মনে হতে লাগল গৌরবময় অগ্নিশিখার এক চাদর মুড়ে দিল দুজনকে। খুবই অল্প সময় দুজন ওভাবে রইল। কয়েক মুহূর্ত পরেই দেখা গেল দিনের প্রথম আলোয় আলোকিত কামরায় রাজকীয় আসনে বসে তোয়া তাকিয়ে আছে রামেশের অপসীয়মান মূর্তির দিকে। হৃদয়টা তার ভারী হয়ে আছে, ভাবছে আর কখনো কি দেখা হবে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মর্নিং স্টার এর ৩য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।